আজকে খুব ইজি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার শুরু করব সেল সেল বায়োলজির এটা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11 ইউনিট 3 দ্য সেল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। সেল কথাটা প্রথম কে ইউজ করে? দেখো কতগুলো হিস্টোরিক্যাল ডেটাও আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশ সায়েন্টিস্ট রবার্ট হুক in the year of 1665 first coined the term cell, but he didn't manage to examine any living cell under microscope at that time period. অনেক আর্লি মাইক্রোস্কোপই তৈরি হয়নি, কিছু ভেরি মিনিমাল অ্যামাউন্টের কিছু ম্যাগনিফাইং গ্লাসেস তৈরি হয়েছিল যেগুলোকে দিয়ে উনি দেখার চেষ্টা করেছিলেন। উনি দেখেছিলেন অ্যাকচুয়ালি ডেড কর্ক সেল, তো সেগুলোকে এক্সামিন উনি করেছিলেন। পরবর্তী সময় আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, এনারও বেশ কিছু কন্ট্রিবিউশন আমরা দেখতে পাবো। তিনি লিভিং সেল ফর দ্য ফার্স্ট টাইম মাইক্রোস্কোপের তলায় বা পুরলি ডেভেলপড মাইক্রোস্কোপের তলায় ফার্স্ট এক্সামিন করেন। তিনি হিউম্যান সেল অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিয়াল লিভিং সেলকে প্রথম এক্সামিন করেন। তো এনার কন্ট্রিবিউশনের পর থেকে বলতে পারো একটা পেস পায়। তো আগেকার ঘটনা ভাবো, এর মাঝেও বহু প্রোগ্রেশন হয়েছে, কিন্তু সেগুলো অতটা ডিটেলসে আমাদের দরকার নেই। আমরা ডাইরেক্টলি চলে আসবো ইন দ্য ইয়ার অফ 1839, যে সময় ইন দিস ইয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনি পার্টিকুলার সেল, এনি লিভিং সেল কেম ইনটু এক্সিস্টেন্স, put forwarded by two renowned scientists, namely Leyden. They are German scientists, you know. They put forwarded the characteristics, general characteristics, few of the general characteristics of living cell for the first time in front of the world. And later, in the year of 1855, another scientist contributed and added some few more points to this particular postulates. These postulates, which was put forwarded by these three scientists, was renownedly known as cell theory. So this theory is nothing but some postulates or characteristics of living cells. যেমন এনারা বেশ কিছু থিওরি বা কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করেছিলেন, তার মধ্যে কিছু কিছু কনসেপ্ট দেখবে তোমরা বইতে আছে, লাইক all living creatures consist of one or more cells. এটা এই থিওরির একটা ইম্পর্টেন্ট পস্টুলেট। লাইক all cells came into pre-existing cells. আজকের দিনে যে সেলটাই নিচ্ছ সে কিছু না কিছু ভাবে তার মাদার সেল থেকে তৈরি হয়েছে, এটাও একটা কনসেপ্ট। এরকম বেশ কিছু কনসেপ্ট বা থিওরির মেন পস্টুলেটস বা ক্যারেক্টারিস্টিক্স আমাদের একটু দেখে রাখতে হবে। আমার বইতে 3টে মেজর পস্টুলেটস এরকম দেওয়া আছে, এই কয়েকটা দিলে হয়ে যায়, কারণ এটা 1-2 মার্কসের বেশি আসে না। তো এনারাই প্রথম সেল থিওরি প্রপোজ করে বেসিক্যালি আজকের দিনে আমরা সেল বলতে যেরকম ভাবে ডিফাইন করি, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এনি লিভিং অর্গানিজম, এই ডেফিনেশনও দাঁড়ায়নি কিন্তু এনাদের পস্টুলেট দেওয়ার আগে। আজকের দিনে আমরা যেমন বুঝতে পারি দিজ আর ডিফারেন্ট টু টাইপস অফ সেলস লাইক প্রোক্যারিওটিক সেলস অ্যান্ড ইউক্যারিওটিক সেলস, এই ডিসক্রিমিনেশন গুলো এনাদের দেওয়ার পর প্রমিনেন্ট হয়। তার আগে অতটা এস্টাবলিশড থিওরি, নলেজ, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ সেল এগুলো জানা ছিল না আমাদের। তো সেল থিওরি ইজ নাথিং বাট ক্যারেক্টারিস্টিক্স অফ সেলস। আজকের দিনে যা জানি, a cell consists of nucleus, many other cell organelles likewise, আর কিছু কঠিন কিছু না। হ্যাঁ, তবে there are some exceptions of this cell theory. Exceptions আছে, এমন কিছু লিভিং ক্রিয়েচার্স বলতে পারো, they do not obey cell theory. Rather, we can say that the basic characteristics of cell cannot be fit properly with those living organisms, like definitely virus. It's a peculiar type of creature. We still don't know whether we should place them in the living or non-living world, right? And yes, you can say to some extent bacteria, as they are prokaryotes, they are devoid of typical nucleus. Bacteria dero thake na, mycoplasma এরাও কিন্তু প্রপার সেল থিওরি মানে না। এক্সেপশন এরা দেখায় বলে আমরা বলতে পারি দে আর এক্সেপশনস টু দ্য সেল থিওরি। ক্লিয়ার? চলো এবার আমরা যে বেসিক জায়গাটা অতীতে পড়েছি অ্যাবাউট
প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, আদি কোষ, আদর্শ কোষ, সেই জায়গাগুলো একটু ঝালিয়ে নিই। তো চলো এদিকে আর কথা না বাড়িয়ে আমরা এবার আলোচনা করি প্রিমিটিভ সেল, ফান সেল। কিছুদিন আগেই আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটায় এই ইনফরমেশনস গুলো পড়েছি, বিশেষ করে প্রোক্যারিয়েট সম্বন্ধে তো একটু পড়েইছি। চলো আজকে প্রোক্যারিয়েটস নিয়ে আগে আলোচনা করব না, আগে একটু ইউক্যারিয়েটস নিয়ে আলোচনা করব। ইউক্যারিওটিক সেলস মানে মেইনলি যত অ্যাডভান্স প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস আছে, যত অ্যাডভান্স প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, সেই প্ল্যান্টটা অ্যাজ প্রিমিটিভ অ্যাজ অ্যালগি হোক, সেই অ্যানিমালটা অ্যাজ প্রিমিটিভ অ্যাজ স্পঞ্জেস, হাইড্রা, নিডারিয়া, এগুলো হোক হোক না, কিন্তু তাও তাদের সমস্ত সেল ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের কি ফিচার, চলো আমরা প্ল্যান্ট সেল দিয়ে একটা বোঝার চেষ্টা করি। এর আগে আমরা কিছু ছবিতে প্রবাবলি এরকম দেখেইছিলাম একটা বাঞ্চ অফ কালেকশন অফ প্ল্যান্ট সেলস, এবং সেটা বোঝাতে গিয়ে আমরা এরকম বেশ কতগুলো ডেন্সলি প্যাকড প্ল্যান্ট সেলের ছবি এঁকেছিলাম। আই এম নট গোয়িং টু ড্র দ্যাট entire diagram today, but still we are picking up this structure, any one cell, and trying to enlarge this view, how it will seems to look like. চলো এটা প্ল্যান্ট সেল একটু বড় করে আমার সাথে আঁকো। সেলগুলো ডেন্সলি প্যাক, তো এই সেলগুলোর পাশেও অন্যান্য সেল আছে, আমরা বুঝতে পারছি সেটা দেখে। বেশ হলো, প্ল্যান্ট সেল, as it is a plant cell, they must carry the cell wall, so the outer lining will be a thicker layer known as cell wall, Okay, we are done with it. Now we are going to draw the main part, brain of the cell. What is it? Nucleus. This is the brain of our cell. Now drawing some reticulate structure. These are known as reticulate structure, endoplasmic reticulum. এগুলো মধ্যে কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমকে বিয়ার করে, দে আর নোন অ্যাজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু রাইবোজোমকে বিয়ার করে না, যারা বিয়ার করে না দে আর টার্মড অ্যাজ স্মুথ, যারা করে দে আর টার্মড অ্যাজ রাফ। আরইআর অ্যান্ড এসিআর আমরা জানি, এর মেন দুটো কাজ, এক তো আরইআর যদি হয় তাহলে প্রোটিন ট্রান্সলেশনে বা প্রোটিন ফর্মেশনে, এনজাইম হরমোন ফর্মেশনে সেলের ভেতরে কাজ করবে, আর যদি এটা এই টাইপের একটা এসিআর হয় তাহলে সেটার মেন কাজ কি, তাহলে এটা একটা সেল নেটওয়ার্ক তৈরি করবে যেটা সেলের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হেল্প করবে। আর এই এন্টায়ার যে সেল ওয়ালটা এঁকেছি একদম তার ভেতর দিয়ে একটা ফাইন থিন লাইনিং আঁকো তো, যাতে সেল ওয়ালটাকে টাচ করবে না অথচ একটা সরু লাইন হয়। দিস ইজ সেল মেমব্রেন। আমি আর পয়েন্টিং করছি না, তোমরা একটু পয়েন্টিং করে নাও। এর মধ্যে আর কি থাকে, প্ল্যান্ট সেল, বিশেষ করে একটু বয়স্ক প্ল্যান্ট সেলে ভ্যাকুওলস থাকে, যে কোনো একদিকে থাকতে পারে। প্ল্যান্ট সেলে আর কি থাকে, প্লাস্টিড থাকে। So let's draw some pyramidal shaped cell organelles. These are plastids. There will be some mitochondria, ground nut shaped structure. These are mitochondria, the powerhouse of the cell. They help in the formation of ATP, which is the energy currency of the cell. Any cell use the ATP for its energy demand, right? Golgi bodies তো এদের থাকে না, instead plant cell carry dictyosome, but the appearance or structure or shape of the dictyosome is nothing exception that of Golgi. এদের পয়েন্টিংটা গলজি হবে না, পয়েন্টিংটা হবে ডিকটিওজোম। আরো কিছু যেমন এই যে সাইটোপ্লাজমটা আছে এখানে কিছু ফ্রি রাইবোজোম ঘুরে বেড়ায়, লাইসোজোম কিন্তু এদের থাকে না। আরো কিছু কিছু মাইক্রোবডিজ, ইনক্লুশন পার্টস, সেগুলো ঘুরে বেড়ায়। এদের প্রত্যেকটা স্ট্রাকচার সম্বন্ধে বিশেষ করে কাজটা একটু পড়ে রেখো।
দেখো স্টাডি মেটেরিয়ালের একটু শেষের দিকে যাও, একটা গ্রিন টেবিল আছে যেখানে মোটামুটি তোমাদের যা যা লাগবে, আমি যেটুকু বুঝেছি এইগুলো করলে হয়ে যায়, সেই রকম লেভেলের ইনফরমেশন দেওয়া আছে। ইটস অল অ্যাবাউট ডিফারেন্ট ইউক্যারিওটিক সেল অর্গানালিজ। এগুলো একটু দেখে নিও, পড়ে নিও, মুখস্থ করে নিও। এই সেলটার মধ্যে আরেকটা পার্টকে আমি একটু বড় করে এঁকে দিই, অ্যান্ড দ্যাট ইজ মেইন ব্রেইন অফ সেল, নিউক্লিয়াস। Yes, it is very important to know certain details about a typical eukaryotic nucleus. How and when we can say any nucleus as a typical one? যে কোনো নিউক্লিয়াসকে টিপিক্যাল বলা যায় না। They must contain 4 characteristic parts. And what are they? So let's start the diagram of nucleus. Here we are using a relatively enlarged diagram of nucleus, right? These separated parts are nothing but the nuclear pores through which different proteins, enzymes can enter inside the nucleus. Inside the nucleus, we may find densely packed chromatin material. এক বাটি ম্যাগি, বোঝা মুশকিল এখানে কটা ম্যাগি থ্রেড আছে, ঠিক না? এটা থাকে। এদের কিছু সার্টেন পার্ট কাছাকাছি থেকে একটা দলা পাকিয়ে রাখে। এই ডেন্স ডটটাকে বলা হয় নিউক্লিওলাস। আমি পয়েন্টিং করে দিচ্ছি। এই যে ডেন্স পার্টিকেলটা, আমরা এর পরেই সেল বায়োলজির পরে আমরা সেল ডিভিশন চ্যাপ্টার শুরু করব, এই ইউনিটেরই 3rd চ্যাপ্টার, কেমন? সেইখানে মাইটোসিস মিওসিস যখন পড়বো দেখে যাব যে এইটার ভবিষ্যৎ কি হয়, এটাকে নিউক্লিওলাস বলে। ব্যাস হয়ে গেছে, সবকটা পার্ট আঁকা কমপ্লিট। কি কি পয়েন্টিং করবে তোমরা দেখো। এই ব্লু পার্টটার পয়েন্টিং করবে 1, ভেতরে এই যে ফাঁকা সাদা অংশটা আছে যেটা দেখে মনে হচ্ছে একটা ম্যাট্রিক্স হতে পারে, এটা নাম্বার 2, এই রেড কালারের থ্রেডস নাম্বার 3, and this dense particle number 4. নিউক্লিয়ার পোর এটা কিন্তু টিপিক্যাল নিউক্লিয়াসের পার্ট নয়। কেউ যদি চাও এই অংশটাকে পয়েন্টিং করবে, এটাকে আলাদা করে করতে পারো, কিন্তু তোমায় যদি প্রশ্ন করে হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এনি টিপিক্যাল নিউক্লিয়াস, ইউ অনলি নিড টু মেনশন অ্যাবাউট দিস 4 পার্টস অনলি। অ্যান্ড দে আর, নাম্বার 1 লেখো নিউক্লিয়ার মেমব্রেন। যে কোনো সেলকে তখনই তুমি টিপিক্যাল ইউক্যারিওটিক সেল বলতে পারবে যখন তার নিউক্লিয়াস এই ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টগুলো ক্যারি করবে, তা না হলে তুমি তাকে এই ক্যাটাগরিতেই ফেলতে পারবে না, গন্ডগোল পাবে। তো নাম্বার 1 নিউক্লিয়ার মেমব্রেন, নাম্বার 2 নিউক্লিওপ্লাজম, নাম্বার 3 ক্রোমোজোম বা ক্রোম্যাটিন মেটেরিয়াল, ক্রোম্যাটিন থ্রেড, যা খুশি লিখতে পারো। নাম্বার 4 নিউক্লিওলাস। এটা কোনো স্টেবল স্ট্রাকচার নয়, সেল ডিভিশনের সময় এটা ডিসলভ হয়ে যায়, আর দেখা যায় না। তো সেলের মধ্যে যেমন সাইটোপ্লাজম থাকে, যেমন এই যে এই সেলটা আঁকা আছে আমার সামনে, এর যে ফাঁকা সাদা জায়গাগুলো, আমি ডট দিয়ে নোংরা করতে চাইছি না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে ফাঁকা জায়গাটা ভেতরে, সেটা কিন্তু বাস্তবে ওয়াটার ফিল্ড নয় বা ভ্যাকিউম নয়, এটা অ্যাকচুয়ালি জেলি লাইক সাবস্টেন্স দ্বারা ফিল্ড। আর এই জেলি লাইক সাবস্টেন্সটাকেই কিন্তু সাইটোপ্লাজম বলে। তাহলে আমরা বেশ কয়েকটা জিনিসের স্ট্রাকচারাল পার্টের নাম তো জানলাম, সেল ওয়াল, সেল মেমব্রেন কি, সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াস কি, বা অন্যান্য অ্যাডভান্স সেল অর্গানালিজ, সেগুলো কোনটা কি। নাও হু ক্যান টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস ওয়ান? How can we define this structure? So collectively you can also write it like cytoplasm plus nucleus. This is protoplasm. প্রোটোপ্লাজমকে বাইরে লিভিং অবস্থায় বের করা যায় না। এটাকে বের করতে গেলে তোমায় ডিমের খোসা ফাটাতে হবে, মানে সেল ওয়াল, সেল মেমব্রেন ফাটিয়ে ছিঁড়ে ফুটো করে বের করতে হবে। আর ডেফিনেশন ওয়াইজ বলে এর এই কভারিং ব্রেক হলেই প্রোটোপ্লাজম লিভিং থাকে না। প্রোটোপ্লাজমের লিভিং কন্ডিশনে ক্যারেক্টারিস্টিক স্টাডি করতে গেলে ইউ নিড টু টেক এনি লিভিং সেল বিং এনসার্কেলড বাই প্রপার সেল ওয়াল অর সেল মেমব্রেন, তা নাহলে ওটা মরে যায়, লিভিং আর থাকে।
সো বেশ কয়েকটা জিনিস আমরা আশা করি বুঝে গেলাম, স্পেশালি অ্যাবাউট ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের কম্প্যারিজনে এবার চলো একটু প্রোক্যারিওটিক সেলটা ঢালিয়ে নিই। প্রোক্যারিওটিক সেলে বেশ কিছুদিন আগেই আমরা একটা ছবি এঁকেছিলাম, রাইট? যখন আমরা কোন যেন চ্যাপ্টারটাই ছিলাম বলো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, রাইট? এর সম্বন্ধে বেশ কিছুটা ডিটেলসও পড়েছি, তার বেশ কয়েকটা ইনফরমেশন এখানেও আছে, এই চ্যাপ্টারেও আছে, যেমন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স, এগুলো সবই আছে। সুতরাং এগুলো কিছু কঠিন হবে না, একদম অলরেডি তোমাদের ডান। তবু একবার যেহেতু ইউক্যারিওটিক সেল এঁকেছি, উই নিড টু ড্র অ্যানাদার ডায়াগ্রাম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট প্রোক্যারিওটিক সেল অ্যাজ ওয়েল। দিস ইজ দেয়ার জেনেটিক মেটেরিয়াল known as nucleoid or xenophore, right? And which is not being covered by any typical part of nucleus like nuclear membrane. These DNA are naked DNA. They are found to be circulate in the cytoplasm freely inside the bacteria or prokaryotic cell. এদের সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমে কোনো অ্যাডভান্স সেল অর্গানালিজ থাকে না, হার্ডলি তুমি রাইবোজোম পেতে পারো, কিছু প্রোটিন প্রডিউসিং রাইবোজোম, and that also of primitive type. ইউক্যারিওটিক রাইবোজোম আর প্রোক্যারিওটিক রাইবোজোমের মধ্যে এটা একটা ডিফারেন্স। এইখানে রাইবোজোম আছে কার, ইউক্যারিওটস, সেটা সব 80s টাইপ সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, কিন্তু এর রাইবোজোম কিন্তু প্রিমিটিভ। তাহলে রাইবোজোম থাকলেও স্টাইল বা টাইপ আলাদা। আর কোনো ফ্লোটিং সেল অর্গানালিজ থাকে না। সেল অর্গানালিজ অল অ্যাডভান্স সেল অর্গানালিজ লাইক মাইটোকন্ড্রিয়া, গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, প্লাস্টিড, centriole, whatever you can spell, they lack all the typical advanced cell organelles. থাকে না। আচ্ছা বলো তো, এই ছবিটা এই মুহূর্তে কি এঁকেছি, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ? এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম কি? মেসোজোম। মেসোজোম কার থাকে? গ্রাম পজিটিভের। মাথার থেকে হারিয়ে গেলে হবে না, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আমরা কিছুদিন আগে পড়েছি। হাউ উই ক্যান ফরগেট দ্যাট? তো মেসোজোম সব ব্যাকটেরিয়ায় থাকে না, আমরা জানি কয়েকটা ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়াতে আর একটা এক্সট্রা জিনিস থাকে, সেটার সম্বন্ধে আমরা পড়েছি, কিছু সার্কুলার ডিএনএ, ফ্রিলি ফ্লোটিং এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ। When and how we can define any chromosomal or DNA part as a extra chromosomal? That means this is not their main inherited DNA. This is their extra DNA content. May not be inherited into the next offspring. Very good. They are termed as plastid. Plasmid, sorry, not plastid. Yes, plasmid. ঠিক বলেছো। আর বাকি পার্টগুলো আশা করি তোমাদের জানা আছে, যেমন একদম বাইরে এই পয়েন্টিংটা করো অ্যাজ এ সেল ওয়াল, ধরো এটা 3 করো, ইট ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন, দিস ইজ সেল মেমব্রেন। আর কিছু কিছু ব্যাকটেরিয়াতে আর একটা অ্যাডিশনাল লাইনিং থাকে, লাইনিং অফ গ্লাইকোক্যালিক, যেটা একদম আউটার সাইডে থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, কারোর ক্ষেত্রে এটা লাইপোপ্রোটিন থাকে যেমন গ্রাম নেগেটিভ, কারোর ক্ষেত্রে গ্লাইকোক্যালিক্সের থাকে, যেটা এখানে দেখানো হয়েছে। দিস ইজ নাম্বার 5। এই কয়েকটা রাফলি পয়েন্টিং করে রাখলে, এটা ফ্লাজেলা করে রাখলে, ব্যাস তোমার হয়ে গেল। ইয়ে নিয়ে আর কিছু ডিটেলস লাগবে না। চলো এবার আমরা আবার ইউক্যারিওটিকেই ফিরে যাই এবং ইউক্যারিওটিকের কোন প্রপার্টিটা ডিটেলসে এবার আলোচনা করব সেটা দেখে নিই। প্ল্যান্ট সেলের একটা পিকিউলিয়ারিটি হলো প্রেজেন্স অফ সেল ওয়াল, যেটা অ্যানিমাল সেলে থাকে না। তাহলে সেল ওয়ালের স্ট্রাকচার জানলে কেমন হয়? যখন এটা আঁকাই আছে, তো আগে চলো সেল ওয়ালের স্ট্রাকচারটা জেনে নিই। সেল ওয়াল, এই স্ট্রাকচারটা খেয়াল করো, এটা একটা মেরিস্টেমেটিক ইয়ং সেলের ক্লাস্টার। যখন সেলগুলো ইয়ং অ্যান্ড ডিভাইডিং থাকে প্ল্যান্টে, তখন এরা এরকম ডেন্সলি প্যাক থাকে। এবং ইয়ং সেল মেইনলি দুটো জিনিস ল্যাক করে, একটা হলো ভ্যাকুয়াল ইয়ং সেলে থাকে না, 2 নম্বর হলো ইন্টারসেলুলার স্পেস থাকে না, যেটা আমরা কোলেনকাইমা প্যারেনকাইমা সেলগুলোতে মাঝখানে ইন্টারসেলুলার স্পেস পাই, কিন্তু মেরিস্টেমে থাকে না। তো ভালো কথা, এই ধরনের সেলকে না আঁকা খুব সহজ। তো আঁকার ক্ষেত্রে এই ধরনের সেলগুলোকে ইউজ করবে, তাতে বোঝাতে তোমার সুবিধা হবে। তো ধরো এবার বোঝার চেষ্টা করব সেল ওয়ালটা অ্যাকচুয়ালি কেমন থাকে।
এগুলো দিয়ে এই যে দাগগুলো আমি আঁকছি, দে আর শোয়িং দ্য এক্সটেনশন অফ নিয়ার বাই সেলস, এর পাশে যে সেলস গুলো আছে। প্রথমে এই যে ব্ল্যাক যে দাগটা কেটেছি সেটাকে একটু ঠিক করো, আঁকা শুরু করো, এটাকে একটু মোটা করো। বেশ, এই স্ট্রাকচারটার নাম কি একটু পরে জানছি। নাও দিস ওয়ান, এই স্ট্রাকচারটার থেকে একটু নিচে একটা ব্লু লাইনিং আছে। ধরো বোঝানোর জন্য আমরা এই সাইডে সাদার পার্টটাকে একটু রেখে একটু ডার্ক করে দিই। সাদার পার্টটা রেখে ডার্ক করলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে লাইনিংটা সেপারেট আছে। তাহলে বুঝতে পারবে যে এই ব্লু লাইনিংটাই অ্যাকচুয়ালি মোটা, কিন্তু এর সাথে একটু আবার গ্যাপও আছে। এরপরে আর একটা লাইনিং আঁকি, তারপর কোনটা কি নাম আমি সব বলবো। মোটা, এই লাইনিংটাও কিন্তু এই জায়গাটা ফাঁকা না, ওই আগের মতোই কনসেপ্ট, এটাও মোটা এবং এই জায়গাটা পুরোটা ঘিরে রয়েছে। যদি বোঝাতে চাও এখানেও কিন্তু এরকম দাগ ইউজ করতে পারো, এরকম চারিদিকে শেডটা দিয়ে দিতে পারো। হালকা হাতে শেডগুলো দিও, তা নাহলে ছবিটা নোংরা হেভি হয়ে যাবে। তো in this diagram I have used three different colored pen, right? Black, blue and red respectively. So let's find it out. What are the name of these different layers? This is number one, the blue lining and the red lining. Number three. Number one lining টাকে বলা হয় middle lamella. দেখো, middle lamella layer. এই লাইনিংটা না অ্যাকচুয়ালি অ্যাডজেসেন্ট সেলস এর মিডলে থাকে। খেয়াল করে দেখো, এই সাইডেও তো একটা সেল আছে, isn't it? এই সাইডেও একটা সেল আছে। আমি সব আঁকতে গেলে তো রাত হয়ে যাবে, এটা বোঝার জন্য আঁকছি। পরীক্ষায় এইটুকুও আঁকবে না তোমরা, তোমাদের ছবি এখানেই বন্ধ হয়ে যাবে, শেষ। কিন্তু বুঝতে তো পারছি যে এই সাইডেও একটা সেল আছে, এই সাইডেও আছে, এখানেও আছে, এগুলো তো সবই হেক্সাগোনাল একটা স্ট্রাকচার। এই যে এখানে যেরকমটা খানিকটা রাফলি বোঝানো আছে, এই সেলটা আর এই সেলটা ধরো দুটো ইট, দেয়াল তৈরি করার সময় মিস্ত্রিরা পাশাপাশি রেখে মিডলে কি পাইল করে? সিমেন্ট। এই মিডল লাইন ল্যামেলাটা হলো সিমেন্টিং লেয়ার, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল সেল লাইনিং এর বাইরে, সেল ওয়ালের বাইরে, কিন্তু দুটো সেল ওয়ালের অ্যাডহেসিভ। এটা একটা সেল আসলো, এটা আর একটা সেল আসলো, নিয়ে পাশাপাশি মিস্ত্রি রাখলো, মাঝখানে সিমেন্ট দিয়ে দিল। মিডল ল্যামেলার কম্পোনেন্ট হলো ক্যালসিয়াম পেকটেট, প্রচুর আসে কোশ্চেনে। কম্পোনেন্টের নাম জানতে হবে। যেমন আমরা জানি সেল ওয়াল, প্ল্যান্ট সেল ওয়াল বেসিক্যালি কি নিয়ে তৈরি? তার মেইন কম্পোনেন্ট সেলুলোজ, কিন্তু সেটা কোন পার্টে থাকে? তার জন্য সবকটা পার্টের নাম লিখি আমরা। সেকেন্ড পার্টের নাম লেখো প্রাইমারি সেল ওয়াল। দিস ইজ প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল কিন্তু সেলুলোজ দিয়েই কেবল তৈরি হয়। মনে রাখবে, একটা ইয়ং মেরিস্টেমেটিক ডিভাইডিং সেলে এই প্রাইমারি সেল ওয়ালটাই থাকে, মানে এই যে ব্লু লাইনিংটা যেটা আমরা এখানে যদি কমপ্লিট করতাম, যেটা দাঁড়াতো। অ্যান্ড they means the young cells, meristematic cells lack this red colored lining. এটাকে বলা হয়, লেখো, সেকেন্ডারি সেল ওয়াল। এটা বয়স্ক সেলের ক্যারেক্টার, ওল্ড, একটু বয়স হয়ে গেছে যে সেলটা। মনে রাখবে, সেকেন্ডারি সেল ওয়াল মানে এই রেড কালারের লাইনিংটা ইয়ং ডিভাইডিং সেলে তৈরি হয় না। তো কি কি পেলাম? ক্যালসিয়াম পেকটেট মিন্স মিডল ল্যামেলা, এটা হলো অ্যাডজাসেন্ট সেলস গুলোর মিডল সিমেন্টিং লাইনিং। তারপরেই যেটা ইমিডিয়েট ভিসিসিনিটিতে আছে, এটা হলো গিয়ে প্রাইমারি সেল ওয়াল। এটাই টিপিক্যালি সেল ওয়ালের কম্পোনেন্ট বলতে পারো। ইয়ং সেল শুধুমাত্র এটাকেই কন্টেইন করে। যদি ফর এক্সাম্পল চায়, তোমরা দেবে ইয়ং ডিভাইডিং মেরিস্টেমেটিক সেলস। আর ওল্ড সেলে, বয়স্ক সেলে, বা ওয়েন মেরিস্টেমেটিক সেল গেট কনভার্টেড ইনটু পার্মানেন্ট টিস্যু বা পার্মানেন্ট সেল, তখন কিন্তু এটা তৈরি হয় সেকেন্ডারি সেল ওয়ালটা। তো দিস ইজ অল অ্যাবাউট সেল ওয়াল। কি পড়তে হবে? কম্পোনেন্টস গুলোর নাম, কি দিয়ে তার কেমিক্যাল স্ট্রাকচারটা কি, যেগুলো নাম অলরেডি আমরা পেয়ে গেলাম, সেটুকুই পড়তে হবে। এবার এই সেলটার দিকে তাকাও, ব্যাক টু দিস প্ল্যান্ট সেল। এর কভারিং বলতে তো একটা আছে বাইরে সেল ওয়াল, আর একটা কি আছে? এই থিন ব্লু লাইনিংটা, এটার নাম কি?
প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন, এটাও সব সেলে থাকে, ম্যান্ডেটারি। অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না, কিন্তু প্লাজমা মেমব্রেন তো থাকেই। প্লাজমা মেমব্রেন সব সেলে আছে। চলো এইটার ডিটেলস এবার জানার চেষ্টা করি। কিন্তু প্লাজমা মেমব্রেনের বেশ কিছু কনসেপ্ট বহুদিন ধরেই ধীরে ধীরে ডেভেলপ হয়েছে, যেটা কখনো অ্যাকসেপ্টেড হয়েছে, কখনো রিজেক্টেড হয়েছে। সেগুলোর কয়েকটা নাম আমরা একটু জানি। স্যান্ডউইচ মডেল, এমন একটা স্ট্রাকচারাল মডেল কিছু গ্রুপ অফ সায়েন্টিস্ট এটাকে পুট ফরওয়ার্ড করেন, দ্যাট ক্যান এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। এই মডেলটাও সারা পৃথিবীব্যাপী বিখ্যাত হয়েছিল। এটা কি বলছে আমি বলছি। তারপর আর একটা মডেল বিখ্যাত হয়েছিল, সেটা হলো ইউনিট মেমব্রেন মডেল বা ইউনিট মেমব্রেন স্ট্রাকচার। প্রথমটা বলি, স্যান্ডউইচ মডেল ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই টু সায়েন্টিস্ট, ড্যাপসন and Danieli. They said that plasma membrane is made up of bilayers, rather trilayers. প্রোটিন, লিপিড, প্রোটিন, অনেকটা স্যান্ডউইচের মতো। উপরে পাউরুটি, মাঝখানে কিছু স্টাফ, আবার নিচে পাউরুটি। ওনারাও তাই বললেন যে ওপরে প্রোটিন, মাঝখানে লিপিড, আবার প্রোটিন। এই মডেলে স্যান্ডউইচের মতো কে থাকে না, প্লাজমা মেমব্রেনের বায়োমলিকিউলস গুলো ওরিয়েন্টেড থাকে। বহু তর্ক বিতর্ক হলো, কেউ কেউ এই মডেলটাকে মেনে নিল, কেউ কেউ এটাকে অ্যাকসেপ্টেন্স দিল না, কারণ বাস্তবে সেটাকে এখনো মাইক্রোস্কোপের তলায় দেখার সুযোগ হয়নি। এগুলো আর্লি 20th সেঞ্চুরির ঘটনা। তারপরে আসছে ইউনিট মেমব্রেন মডেল। এটা রবার্টসন বলে একজন বিজ্ঞানী দিলেন, আর ও রবার্টসন। এই মডেলটা বলছে যে না, এরকম আলাদা আলাদা স্যান্ডউইচের মতো লাইনিং থাকে না, তবে ট্রাইল্যামিনার মেমব্রেন তৈরি করে এই প্রোটিন, লিপিড, আবার প্রোটিনটা। সেইগুলো তিনটে লেয়ার একে অপরের সাথে মার্জ হয়ে গিয়ে ইউনিট মেমব্রেন তৈরি করে। ইউনিট কথাটার মানে হলো অ্যাকচুয়ালি থাকবে একটাই মেমব্রেন, কিন্তু সেই একটা মেমব্রেন এই তিনটে জিনিস দিয়ে তৈরি। বেশ, এনার কনসেপ্টও পৃথিবীব্যাপী বিখ্যাত হলো, কিন্তু এই সব কনসেপ্টগুলো রিজেক্ট হয়ে গেল 1972-তে। একটা বিখ্যাত মডেল আসলো, যেটা আজকের দিন অবধি ভুল প্রমাণ করা যায়নি, ইভেন আফটার দ্য ডিসকভারি অফ হাই পাওয়ার্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। This model is known as fluid mosaic of plasma membrane. It was put forwarded in the year of 1972 by two renowned scientists, Singer and Nicholson. চলো এটার সম্বন্ধে আমরা জানি। এই এনারা কি বললেন জানো তো? বলছেন যে প্লাজমা মেমব্রেন ইজ নট এনি স্ট্যাটিক স্ট্রাকচার, রাদার ইট ইজ আ ফ্লোটিং স্ট্রাকচার জাস্ট লাইক রিভার অর সি, and protein actually floats in this river or ocean. এনাদের কনসেপ্ট অনুযায়ী জিনিসটা কিরকম সেটা আমরা জানার চেষ্টা করি। এনারা হিউম্যানের আরবিসি প্লাজমা মেমব্রেনের ফ্রিজ ফ্র্যাকচার রেপ্লিকা তৈরি করলেন। This is the meaning of fridge fracture replica. মানে প্লাজমা মেমব্রেনটাকে প্রথমে সেন্ট্রিফিউজ করে তার পার্টগুলোকে ভেঙে সেটাকে কোল্ড ফ্রিজ করে তারপর মাইক্রোস্কোপের তলায় দেখলেন, যাতে স্ট্রাকচারগুলো মাইক্রোস্কোপের তলায় দেখার সময় ফ্লোট না করে। এটা তো জলের মধ্যে বরফ ভাসছে, কনসেপ্টটা অনেকটা এরকম এনাদের থিওরি অনুযায়ী। সেটা যদি ফ্লোটিং অবস্থায় থাকে মাইক্রোস্কোপের তলায় দেখতে অসুবিধা হবে, তাই সেটাকে এনাফ ঠান্ডা করে নিলেন, তারপর সেই চিল্ড অবস্থায় ওটাকে দেখার চেষ্টা করলেন। কি কি স্ট্রাকচার পেলেন সেটাকে দেখার জন্য চলো আমার সাথে তোমাদের ছবি আঁকতে। মেন কম্পোনেন্টস গুলো কি কি চলো জেনে নিই। এক সারি রসগোল্লা এঁকে ফেলো, উপরে যতগুলো এঁকেছো চেষ্টা করো নিচেও ততগুলো আকার, এবং ঠিক তার নিচে নিচে আকার 3, 4, 5, 15 and 16। ওকে, চেষ্টা করলাম অন্তত প্যারালাল আকার, কারণ এগুলো অ্যান্টি প্যারালালই থাকে। এগুলোকে বলা হয় ফসফোলিপিড। তবে আঁকা এখনো সম্পূর্ণ হয়নি, এগুলোর আবার হাত পা দিতে হবে। এরকম অ্যান্টি প্যারালাল ভাবে সবকটার হাত পা দাও, মাঝে টাচ করবে না,
উপরেরও দুটো পা থাকবে, নিচেরও দুটো পা থাকবে। এই লিলিপুট আঁকছি, আমরা ছোটবেলায় লিলিপুট আঁকতাম না? সাপোজ দিস ইজ এ ম্যান। এই স্ট্রাকচার গুলো দেখতে মজাদার, তবে এই বায়োমলিকিউলস চ্যাপ্টারে এই স্ট্রাকচার গুলোর সম্বন্ধে আমরা জানবো অ্যাকচুয়ালি এর মাথাটা কি, অ্যাকচুয়ালি এর টেল গুলো কি। হয়ে গেল। খুব তাড়াহুড়ো করে আঁকতে হবে, এবং তাড়াহুড়ো করে আঁকলেই মাঝের গ্যাপ আমাদের ডেফিনেটলি সমান নাও হতে পারে। কি করবো তখন? একটা ধরে এক ধারতে মাঝখান দিয়ে ইরেজার চালিয়ে দাও, সমান হয়ে গেল দাগ। এই যে লাইনিং বা লেয়ার্সটা আমরা এঁকেছি, এটা হলো ফসফোলিপিড লেয়ার। এখানে লেখো ফসফোলিপিড লাইনিং, বাস ফসফোলিপিড বাইলেয়ার লেখো, ফসফোলিপিড বাইলেয়ার। দুখানা লেয়ার আছে, অ্যাকচুয়ালি সেটা লিপিডের লেয়ার। কি ধরনের লিপিড না? ফসফোলিপিড। এর বায়োমলিকিউল স্ট্রাকচার পরের চ্যাপ্টারেই আছে, পড়বো। ধরো একটা সেল মেমব্রেন কি রকম থাকে, এরকম ভাবে সেলকে এনসার্কেল করে থাকে। তার একটা পার্টকে যদি বড় করে আঁকো, সেটা এরকম ধরো হলো। সেই পার্টটাকে আরো বড় করে তুমি যদি মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করো, তাহলে কাছাকাছি এইরকম স্ট্রাকচার গুলো আসবে। মনে রাখবে, এটা কোনো নর্মাল মাইক্রোস্কোপে ভিজিবল হওয়া সম্ভব নয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। বাট লিপিড একমাত্র কম্পোনেন্ট নয়। মনে রাখবে, প্রোটিন তুলনায় বেশি থাকে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে। এই সায়েন্টিস্ট যে আরবিসি মেমব্রেনটাকে স্টাডি করেছিলেন, তার মধ্যে ওনারা কম্পোনেন্ট হিসেবে তিনটে জিনিস পেয়েছিলেন: প্রোটিন ইজ টু লিপিড ইজ টু কার্বোহাইড্রেট। এর যে রেশিও পেয়েছিলেন, দ্যাট ওয়াজ 52:40:8। তাহলে এইটা তো আঁকলাম, অ্যামাউন্ট হিসেবে প্রোটিন কিন্তু তার চেয়ে বেশি। সেটা কিভাবে দেখাবো? চলো ইরেজার হাতে তুলে নেব, এবং সেটা দেখানোর জন্য কয়েকটা জায়গায় এই ছবিটা মুছবো। যারা পেন দিয়ে এঁকেছো তারা আবার ছবি আঁকো। ধরো এইটা এখানে মুছলাম, মুছে দিলাম। ধরো একটা এই পুরো এন্টায়ার স্প্যান মুছে দিলাম। ধরো শুধু বাইরেটা মুছলাম, সাইডটা এটা মুছলাম। এই কয়েকটা জায়গা আমরা পেন্সিল দিয়ে মুছলাম, সরি ইরেজার দিয়ে মুছলাম। এইবার এই জায়গাগুলোতে দেখো তো আনইউজুয়াল শেপেড স্ট্রাকচার আছে। এইগুলোই হলো প্রোটিন। সাইজে, শেপে এরা কিন্তু তুলনায় অনেক বড়সড় জিনিস। এরা অ্যাকচুয়ালি লিপিড বাইলেয়ারের উপর ভাসে, জাস্ট লাইক ফ্লোটিং আইসবার্গ। বলো, হ্যাঁ শোনো, থাকো, পরে খাতা নেব। তো এগুলো কি, যেরকম সমুদ্রের ওপর বরফের চাই ভাসে, আইসবার্গ গুলো যেমন ফ্লোট করে, এই প্রোটিন গুলো কখনো স্ট্যাটিক থাকে না। এটা ফ্রিজ ফ্র্যাকচার রেপ্লিকা যদি স্টাডি না করতো, এটা যদি লিভিং সেল হতো, তাহলে এই মুহূর্তে এটা এখানে ছিল, পরক্ষণে এটা নাও থাকতে পারত, সরে গেছে। অরিজিনাল লিভিং সেলে তাই হয়, এটা মুভ করতে থাকে। ক্লিয়ার? প্রোটিনের পরিমাণ অনেক থাকে। আমি ক্লামজি করছি না ছবিটাকে, ফ্রেশ রাখলাম এটুকু বোঝানোর জন্য। এবার কোন ধরনের প্রোটিনটাকে কি বলে? প্রোটিন এই সাইডে লাগানো থাকুক বা এই সাইডে, সেইটার ক্যাটাগরির নাম একই, এক্সট্রিনসিক প্রোটিন। প্রোটিন এটাও এক্সট্রিনসিক, চাইলে লিখতে পারো, আলাদা না। আর এইটা যেটা এন্টায়ার স্প্যান করে রয়েছে ইনসাইড আউটসাইড, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক। আর এটার আরেকটা নাম আছে, ব্র্যাকেটে লিখে নাও, ট্রান্সমেমব্রেন প্রোটিন। সাধারণত এই প্রোটিনগুলো কেরিয়ার বা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। যখন কোনো সেলের ভেতরে কোনো প্রোটিন, হরমোন, কোনো লার্জার বায়োমলিকিউলসকে এন্টার করাতে হয়, তখন এই ধরনের সাবস্টেন্স গুলো ট্রান্সমেমব্রেন প্রোটিনের হেল্প করে। যাই হোক, এই অ্যারোটা তোমরা দিও না। এই ধরনের প্রোটিন মেনলি কেরিয়ার হিসেবে কাজ করে। আর এক্সট্রিনসিক প্রোটিন যেগুলো ভেতরে বাইরে এরকম হ্যাং করে আছে, ঝুলছে মনে হচ্ছে, কোনো একটা বাইলেয়ারের স্ট্রাকচারের সাথে সাপোর্ট আছে, সেগুলো আইদার সেল অ্যাডিশনে হেল্প করে, সেগুলো ধরো কোনো বায়োমলিকিউলসের রিকগনিশনে হেল্প করে, কিছু ক্ষেত্রে রিসেপ্টর হিসেবে কাজ করে। এরা বাইরের থেকে কোনো হরমোনের ওপর এসে বসলো, সেলটা একটা কিছু সেন্স করলো এবং অ্যাকর্ডিংলি নিজের ডাউনস্ট্রিম প্রসেসিং গুলোকে ওরিয়েন্ট করলো। এই কাজগুলো জেনারেলি এরা করে। আর এরা হলো রাস্তা তৈরি করে দেয়, যে হ্যাঁ আসুন আপনি এই রাস্তা দিয়ে ঢুকুন। এটা হলো সেই ট্রান্সমেমব্রেন প্রোটিন। দু রকম তো জিনিস আলোচনা হলো, বোঝা গেল যে এই স্ট্রাকচার গুলো ফ্লোট করে এবং এক জায়গায় স্ট্যাটিক থাকে না। নাও হোয়াট অ্যাবাউট দিস স্ট্রাকচার?
কার্বোহাইড্রেট কই? কার্বোহাইড্রেট এক্সট্রিনসিক প্রোটিনের সাথেই মেনলি হ্যাং করে থাকতে দেখা যায়। ধরো ওপরেরটায় যদি নাও দেখাই, এই নিচেরটা স্ট্রাকচারে যদি দেখাই, ধরো অনেক সময় দেখা যায় এর সাথে অ্যাটাচ আছে কোনো একটা ছোট বড় বিভিন্ন সাইজের স্ট্রাকচার। এরা যে কখনো লিপিড বাইলেয়ারে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে না তা কিন্তু নয়, থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে, জরুরি নয় যে থাকবে না, কিন্তু মেইনলি এরা এক্সট্রিনসিক প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে। অল্প থাকে পরিমাণটা দেখেই বোঝা যাচ্ছে, সরি এটা 80 লিখেছি ভুল করে, মা তখন বলবে তো 8%, বা সেই আরবিসিতে এটা এই হিসেবটা আরবিসির ক্ষেত্রে অন্য সেলে চেঞ্জ হয়ে যাবে, এটা 8%, তো পরিমাণ খুব বেশি দিও না, একটা দুটো আঁকবে। দিস ইজ কার্বোহাইড্রেট, এখান থেকে পয়েন্টিং করে দেখিয়ে দাও। এরা কি কাজ করে বলতো? সেলের স্পেসিফিক চার্জ মেনটেন করতে হেল্প করে। প্রত্যেকটা সেলেরই কিন্তু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন আমরা দেখবো কিভাবে নার্ভ ইম্পালস প্রোপাগেট হয়। এই যে চিমটি কাটলাম, এর সেন্স হলো কিভাবে, এই টোটাল সেন্সটা হয় পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের ইনফ্লাক্সের ডিফারেন্সে, আর কোনো কিছু না। এই চেঞ্জেস গুলো হয় আয়নসের চেঞ্জ, এই যে স্পেশাল এক ধরনের কারেন্টকে মেনটেন করতে হয় সেই সেলের, সেই কাজটা করে এ। আবার এ কখনো অ্যান্টিবডি অ্যান্টিজেন রেকগনিশন এতেও হেল্প করে। এই প্রোটিন আর কার্বোহাইড্রেট মিলিয়ে গ্লাইকোপ্রোটিন স্ট্রাকচার তৈরি করে, এগুলোও সেল রেকগনিশনে হেল্প করে। সেল অ্যাডহেশনেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কার্বোহাইড্রেট স্ট্রাকচারটা হেল্প করে। সেল অ্যাডহেশন মানে পাশাপাশি সেলগুলো গায়ে গায়ে লাগা, এটাও খুব চ্যালেঞ্জিং একটা ইভেন্ট, এগুলোর সম্বন্ধেও আমরা ইন ফিউচার জানবো। So this is all about the recent structure which is still being accepted worldwide, fluid mosaic model. কেন ফ্লুইড বলা হয়? কারণ বাইলেয়ারটা, ফসফোলিপিড বাইলেয়ারটা, এটা ফ্লুইড। মোজাইক কেন বলা হয়? মোজাইক মানে ডিসক্রিট ওরিয়েন্টেশন। মোজাইক মিন্স ডিসক্রিট প্যাটার্ন, the pattern which not exhibit any particular orientation. তো এখানে মোজাইকটা কার জন্য ইউজ হয়েছে? প্রোটিনের জন্য। মূলত প্রোটিন যেখানে সেখানে যেমন তেমন ভাবে ভেসে বেড়ায়, যেমনটা সমুদ্রে বরফের চাইগুলো ভেসে বেড়ায়, আর তার সাথে কার্বোহাইড্রেটও জায়গায় জায়গায় অ্যাটাচ থাকে। এখানে এই স্ট্রাকচারটা প্রচুর ইম্পর্টেন্ট। এই ফ্লুইড মোজাইক মডেল প্রায় আসে, এটার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কেমন?